স্বাধীনতার পর গত ৫৫ বছরের ইতিহাসে দেশে যেসব বিতর্কিত আন্দোলন হয়েছে সেগুলোর মধ্যে শাহবাগের গণজাগরণ মঞ্চ অন্যতম। ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি শেখ হাসিনার ক্যাঙ্গারু কোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামাত নেতা আব্দুল কাদের মোল্লাকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করে। এরপর হঠাৎ করে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের সদস্যরা হাসিনার গোপন নির্দেশনায় শাহবাগ মোড়ে জমায়েত হয়ে বিক্ষোভ শুরু করেন। এরপর রাষ্ট্রীয় মদদে ফুলিয়ে ফাঁপিয়ে এটিকে বড় করা হয়, কিন্তু এক যুগ পর সেই সংগঠনটি আজ সম্পূর্ণ অস্তিত্বহীন। ওই আন্দোলনের সংগঠক ও কুশীলবরাও লুকিয়ে পালিয়ে কিংবা কারাগারে করুণ অবস্থায় কোনো মতে বেঁচে আছে। স্লোগান কন্যা খ্যাত লাকি আক্তার থেকে শুরু করে কুলাঙ্গার ইমরানিজ সরকার, এদের কাউকেই খুঁজে পাওয়া যায় না। আমাদের একটি এপিসোডে লাকি ইমরানদের করুণ অবস্থার কথা তুলে ধরেছিলাম, এখানে ক্লিক করে দেখে নিতে পারেন ভিডিওটি। চলুন দ্বিতীয় পর্বে গণজাগরণ মঞ্চের অন্যান্য কুশীলবদের বর্তমান করুণ অবস্থা সম্পর্কে জেনে নেই। নম্বর ১, শাহরিয়ার কবির ওরফে মুরগি কবির। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লেখক ও ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি মুরগি কবির ছিলেন মঞ্চের কুশীলবদের অন্যতম। জুলাই বিপ্লবের পর ১৬ই সেপ্টেম্বর গ্রেপ্তার হন তিনি। বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন। কারাগারে মুরগি কবিরের খুবই করুণ অবস্থা, খেতে পারেন না, ঘুমাতে পারেন না, বিভিন্ন অসুখও বাসা বেঁধেছে। সম্প্রতি গ্রেফতার শাহরিয়ার কবিরকে কারাগার ডিভিশন অর্থাৎ বিশেষ মর্যাদা দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। বেশ কিছু যুক্তি তুলে ধরে কারাগারে এই সুবিধা পেতে তার আইনজীবী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আবেদন জানিয়েছেন, যদিও তা গ্রহণ হয়নি। ২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে নির্বিচারে প্রাণে শেষ করে দেওয়া ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলার অন্যতম আসামি শাহরিয়ার কবির। দীর্ঘদিন থেকে ঘাতক দালাল নির্মূল কমিটির কার্যক্রম নিয়ে সোচ্চার ছিলেন তিনি। ১৯৯৪ সালে জাহানারা ইমামের মৃত্যুর পর তিনি কমিটির সভাপতি হন। ২০২৪ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন। পরে তাকে উপদেষ্টা মণ্ডলীর সভাপতি করা হয়। ছাত্র জীবন শেষে শাহরিয়ার কবির ১৯৭২ সালে সাপ্তাহিক বিচিত্রার সাংবাদিক এবং পরে তিনি নির্বাহী সম্পাদক হিসেবে ১৯৯২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। বিগত সময়ে সংখ্যালঘু ইস্যু নিয়ে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে কলঙ্কিত করার ক্ষেত্রে শাহরিয়ার কবিরের ভূমিকা ছিল। নম্বর ২, মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ। আওয়ামী সরকারের সবচেয়ে আস্থাভাজন ও কওমি অঙ্গনের বিতর্কিত আলেম নামের জালেম ছিলেন মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ। শাহবাগে আন্দোলন করাটাকে তিনি ইবাদত মনে করতেন। বিতর্কিত গণজাগরণ মঞ্চে উপস্থিত হওয়ায় শাহবাগী আলেম হিসেবেও পরিচিতি পান তিনি। তার কয়েকটি উল্লেখযোগ্য বিতর্কিত কাজ হল কথিত ১ লাখ মুফতির স্বাক্ষর সংবলিত জঙ্গিবাদ বিরোধী ফতোয়া। এছাড়াও তিনি বলতেন পোশাক ভালো হলে হিসাবের দরকার নেই। উল্টাপাল্টা ফতোয়া দিয়ে তিনি দেশের মূলধারার আলেমদের বিরুদ্ধে অবস্থান করতেন। বিশেষ করে জামাতের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন। সরকারের সঙ্গে সুসম্পর্কের সুবাদে তিনি ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর্সের গভর্নর এবং ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ইমাম নিযুক্ত হন। সম্প্রতি তার নিয়োগকে অবৈধ ঘোষণা করা হয়েছে। কওমি সংশ্লিষ্ট জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ ও ধর্মীয় দল বাংলাদেশ জমিয়তুল উলামার সভাপতি এবং ইকরা বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠানের পরিচালকের পদও পান। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর স্বাভাবিক দৃশ্যপট থেকে তিনি হারিয়ে গেছেন। সরকারি সব পদ থেকে বিতাড়িত হয়েছেন। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মিসাবে রহমাত বলেন, ফরিদ উদ্দিন শোলাকিয়ার ইমাম পদে নেই। তার ব্যক্তিগত মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। তার কর্মস্থল দ্বীনি মাদ্রাসা বোর্ডের মহাসচিব মুফতি মোহাম্মদ আলী জানান, ফরিদ উদ্দিন মাসুদ দীর্ঘদিন ধরে অসুস্থ। তিনি বাড়িধারার বাসায় থাকেন। মাদ্রাসা বা কোনো প্রোগ্রামে তার অংশগ্রহণের মতো অবস্থা নেই। গত বছরের ৫ আগস্ট মিরপুর সরকারি কলেজের এইচএসসি শিক্ষার্থী রীতা আক্তার নিহতের ঘটনায় মাসুদের বিরুদ্ধে মিরপুর থানায় মামলা হয়। নম্বর ৩, ডক্টর জাফর ইকবাল। বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধিতায় আলোচিত সমালোচিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক কথা সাহিত্যিক অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল শাহবাগের গণজাগরণ মঞ্চের কুশীলবদের অন্যতম। মুক্তবুদ্ধির চর্চার নামে বিগত ১.৫ যুগে ফ্যাসিবাদ শাসন ও জুডিশিয়াল কিলিংয়ের পক্ষে যারা লেখালেখি করেন তাদের অগ্রভাগে ছিলেন তিনি। পত্রপত্রিকা এটিকে গৌরবান্বিত করে অসংখ্য নিবন্ধনও লেখেন তিনি। সরাসরি মঞ্চে হাজির হয়ে আন্দোলনকারীদের ত্রাতা সেজেছিলেন। জুলাই বিপ্লবের পর তিনি কোথায় আছেন তা নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। জাফর ইকবাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক। তার স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হকও ওই বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।
জুলাই বিপ্লবের বিরোধিতা করে মতামত প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাবিপ্রবির শিক্ষার্থীরা জাফর ইকবালকে ক্যাম্পাসে আজীবন নিষিদ্ধ ঘোষণা করেন। বিপ্লবের পর মানবতা বিরোধী ও গণহত্যার মামলায় জাফর ইকবাল সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। গণহত্যায় উস্কানিদাতা হিসেবে ওই মামলায় জাফর ইকবালের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। একটি সূত্র বলছে, জুলাই বিপ্লবের পর আত্মগোপন করে দেশের ভেতরেই অবস্থান করছেন তিনি। তবে অন্য একটি নির্ভরযোগ্য সূত্রের দাবি, দীর্ঘদিন ঢাকায় আত্মগোপনে থাকার পর চলতি বছরের প্রথম দিকে তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের মাঝখানে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সমালোচিত হন জাফর ইকবাল। ৫ আগস্টের পর অনেক শিক্ষার্থীকেই জাফর ইকবাল কোথায় আছেন জানতে চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিতে দেখা যায়। গর্তে আছেন বলেও অনেককে মন্তব্য করতে দেখা যায়। এছাড়াও ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজে জাফর ইকবালকে নিয়ে ট্রল ও মিমে মেতে ওঠে আন্দোলনকারী শিক্ষার্থীরা। অনেকে গর্তের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন জাফর ইকবালের বর্তমান অবস্থান। ফেসবুকে জাফর ইকবাল সম্পর্কিত পোস্টের কমেন্ট বক্সে জাফর ইকবালকে দালাল, চাটুকার ও প্রতারক বলে সম্বোধন করতে দেখা যায়। নাম্বার ৪, লগি বৈঠার খুনি বাপ্পাদিত্য বসু। ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু গণজাগরণ মঞ্চের সংগঠকদের একজন। তিনি যশোরের সদর উপজেলার রূপদিয়ায় জন্মগ্রহণ করেন। স্থানীয় দুলাল চন্দ্র বসুর ছেলে বাপ্পাদিত্য বসুকে বেশিরভাগ মানুষই চেনেন ২৮ অক্টোবরের খুনি হিসেবে। লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ মারার পর মৃতদেহের ওপর নৃত্য করেছিলেন বাপ্পাদিত্য। ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারির সমাবেশে বাপ্পাদিত্য বসু ব্লগার পরিচয়ে মঞ্চ থেকে আমার দেশসহ কয়েকটি গণমাধ্যম বন্ধের হুমকি দেন। গত বছরের ১৭ই জানুয়ারি ঢাকার নিউ মার্কেট এলাকা থেকে অর্থ আত্মসাৎ ও প্রতারণার ৩ মামলায় বসুকে গ্রেপ্তার করে র্যাব। এরপর থেকে যশোর কারাগারে বন্দী রয়েছেন তিনি। অনেক আগে থেকেই যশোরের বাম চরমপন্থীদের নিয়ে একটি বিশাল সন্ত্রাসী গ্রুপ রয়েছে তার। ওই গ্রুপটি যশোর অঞ্চলে খুন লুটপাটের সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বাপ্পাদিত্য ২০২৩ সালে ভারতপন্থী মিডিয়ার কল্যাণে বড় ব্লগার ও শুদ্ধ তরুণ বনে যান। তার সহপাঠী কয়েকজন জানান, বাপ্পা বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই মাদকাসক্ত ছিলেন। ছাত্রত্ব বাতিল হয়ে যাওয়ার পর প্রকাশ্যে রাজনীতির সঙ্গে যুক্ত হন। সে সময় চরমপন্থীদের সঙ্গে যোগাযোগ বাড়াতে শুরু করেন। গ্রেপ্তারের আগ পর্যন্ত যশোরে চরমপন্থীদের একটি গ্রুপের সঙ্গে বরাবরই যোগাযোগ রেখে চলেন তিনি। নাম্বার ৫, সাংবাদিক অঞ্জন রায়। গণজাগরণ মঞ্চের কুশীলবদের মধ্যে গাজী টিভির এডিটর হাসিনার দালাল সাংবাদিক অঞ্জন রায় ছিলেন সম্মুখভাগে। তিনি সরাসরি মঞ্চের মশাল মিছিল ও সমাবেশে অংশ নেন। আওয়ামী লীগ ও শেখ হাসিনার খাঁটি নিবেদিত প্রাণকর্মী হিসেবে পরিচিত অঞ্জন। শুধু তাই নয়, ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সরাসরি এজেন্ট হিসেবে শাহবাগে গণজাগরণ মঞ্চ আন্দোলনের সংগঠকদের মধ্যে একজন তিনি। এই গণজাগরণ মঞ্চকে ব্যবহার করে যারা কোটিপতি হয়েছেন তাদের মধ্যে অন্যতম অঞ্জন রায়। এর আগে ২০০৮ সাল থেকে নিয়মিতভাবে অঞ্জন রায় ২১ রাত অনুষ্ঠানটির উপস্থাপনা করেন। জুলাই বিপ্লবের পর থেকে অঞ্জন রায় আত্মগোপনে রয়েছেন। তবে একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, বিপ্লবের পর সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে গেছেন তিনি। সম্প্রতি তার ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। পরিশেষে বলতে চাই, কাদের মোল্লা, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, জামাত ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, জামাত নেতা কামরুজ্জামান, মীর কাশেম আলী এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীদের মতো আলেমদের ফাঁসির পেছনে এসব কুলাঙ্গারদের হাত ছিল। জাতি কখনো এদেরকে ক্ষমা করবে না। এদের বর্তমান যে করুণ অবস্থা হয়েছে, এতে আপনি খুশি কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে। এমনই সব তথ্য নির্ভর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।